আর হচ্ছে কি অম্লত্ব অথবা ক্ষারকত্ব, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। এখানে দেওয়া আছে H3PO4, এটা ফসফরিক অ্যাসিড না। H3PO2 লেখা, H3PO4 না। তার মানে একটা ফসফরাস, একটু নোটিস করো, একটা ফসফরাস একটা ফসফরাস এর তিনটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন। ফসফরাসের যোজনী সাধারণত হয়ে থাকে, ফসফরাসের যোজনী হয়ে থাকে কত? 5। তো ফসফরাসের যোজনী 1, 2, এই 3, এই 4, এই 5। অক্সিজেন কয়টা ধরছে? দুইটা। এই যে একটা অক্সিজেন এবং এই যে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন। হাইড্রোজেন পরমাণু থাকবে কয়টা? তিনটা। 1, 2, এই যে 1, 2, এই যে 3। একদম পারফেক্টলি ফরম্যাটে আছে। তাহলে যখন H3PO2 দিছে, H3PO2 দিয়েছে, নট H3PO4, তাহলে তোমাকে বুঝতে হবে শুধুমাত্র OH সেকশন গুলা। যেমন পানিতে তুমি পড়লা অক্সিজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন, এই যে OH বন্ধন থেকে, একটা OH বন্ধন থেকে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করা সম্ভব। তাহলে এই যে OH যে বন্ধনটা, এখান থেকে একটা H ত্যাগ করা সম্ভব, এখান থেকে একটা H ত্যাগ করা সম্ভব। কিন্তু ফসফরাস হাইড্রোজেন বন্ধন সাধারণ তাপমাত্রায় ভাঙে না, ফসফরাস হাইড্রোজেন বন্ধন সাধারণ তাপমাত্রায় ভাঙে না। তাহলে কয়টা হাইড্রোজেন আয়ন দিতে পারতিছে? একটা। একটা অণু যে কয়টা হাইড্রোজেন আয়ন দিতে পারে, একটা অণু যে কয়টা হাইড্রোজেন আয়ন দিতে পারে, তাকে কিন্তু তার বলা হয় তুল্য সংখ্যা, অথবা অম্লের জন্য ক্ষারকত্ব এবং ক্ষারের জন্য অম্লত্ব। তাহলে এই যে H3PO2, এই অণুটা মাত্র একটা হাইড্রোজেন আয়ন দিতে পারে, যার কারণে কিন্তু এর ক্ষারকত্ব কিন্তু হবে 1। এর ক্ষারকত্ব কিন্তু হবে 1। বাট সেম কোশ্চেনটা যদি এই যৌগ দিয়ে না এসে এই যৌগ দিয়ে আসতো, নিচে আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত একটা ফসফরাস, যোজনী কত ফসফরাসের? 5। 1, 2, 3, 4, 5। তাহলে H3PO4 অক্সিজেন কয়টা? 4টা। 1, 2, 3, 4। হাইড্রোজেন কয়টা থাকবে? 3টা। 1, 2, 3। তুমি ভালো করেই জানো পানি যেমন OH বন্ধন ভেঙে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, এরাও ওই OH বন্ধন ভেঙে এ একটা দিতে পারবে, এ দুইটা দিতে পারবে, এ মোটে 3টা দিতে পারবে। তার মানে ফসফরিক অ্যাসিড দিয়ে যদি পরীক্ষায় বলে এর ক্ষারকত্ব কত, তাহলে সঠিক উত্তর হবে 3। কিন্তু যদি H3PO2 দেয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এর ক্ষারকত্ব কিন্তু আসবে কত? 1। কারণ এর OH যে কয়টা সম্ভব, রিমেম্বার, OH OH যে কয়টা পসিবল, এর OH যে কয়টা পসিবল, সে কয়টা হাইড্রোজেন আয়ন ত্যাগ করাও পসিবল। তো এখান থেকে বুঝতে পারছো যে এটার ক্ষারকত্ব কত হবে। আর আমরা বিগত দিন অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারের অম্লত্ব বিক্রিয়া সহ আলোচনা করেছি। এরপরে তোমাকে বলা হয়েছে যে নিচের কোন দ্রবণের পিএইচ এর মান সবচাইতে বেশি। আসো, আমরা ক্লাস 9-10 এর কিছু কনসেপ্ট রয়েছে, তুমি 9-10 এই জিনিসটা পড়ে আসছো, যে একটা একটা যৌগের একটা যৌগের যখন পিএইচ ভ্যালু হয় 7, এটা একটা নিউট্রাল পয়েন্ট 7, যেমন একদম মিনারেল ওয়াটারের পিএইচ 7 হয়। 7 থেকে যত নিচে নামবে পিএইচ স্কেল অনুযায়ী তত অ্যাসিডিটি হাই হবে। 7 থেকে যত উপরে যাবে সেটা কিন্তু ক্ষারকত্ব তত বাড়বে। তাহলে এখন এই জায়গাটাতে একটু বিষয়টা বুঝো, যে এখানে বলছে যে কোন যৌগের পিএইচ এর মান সর্বাধিক। তুমি ভালো করেই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের ঘনমাত্রা 0.01, 0.01, 0.01, অল অফ দেম আর 0.01। তার মানে প্রত্যেকেরই ঘনমাত্রা সেম। যাচাই করতে গেলে আমাকে অ্যাসিডের রেসপেক্টে যাচাই করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা তীব্র অ্যাসিড, এটা স্কুল থেকে জানো। সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা সম্পর্কে তুমি জানো না এটা তীব্র অ্যাসিড হবে কিনা। তাহলে এবার একটু বুঝো, যে যত তীব্র অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এটা তুমি কখনোই পড়ো নাই। আর তোমার যদি কোনো ডাউট থাকে তুমি জারণ সংখ্যা চেক করতে পারো। এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা এটা +2, এটা -8, এটা এখানে আসবে +6। নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা আসবে এখানে +5। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে।
আচ্ছা, যে যত বেশি শক্তিশালী অ্যাসিড তার পিএইচ এর মান তত কম। কোন অ্যাসিডের পিএইচ ভ্যালু 1, তার মানে সে কিন্তু বেশ পাওয়ারফুল অ্যাসিড, বেশ পাওয়ারফুল। কারোর পিএইচ ভ্যালু 2, সে কিন্তু অতটা পাওয়ারফুল না যতটা 1। তাহলে প্রত্যেকের ঘনমাত্রাই সেম দেয়া, তাহলে আমার জারণ সংখ্যা দিয়ে কাজ হচ্ছে না। এটা এখানে দেখো জারণ সংখ্যা এখানে কত আসবে, এটা +2, এটা +2, আর এটা কত আসবে, -6। তাহলে আমার মাঝখানে আসবে কত, +4। মাঝখানে আসবে কত, +4। তাহলে কার্বনের এখানটাতে কার্বনের এখানটাতে আমার জারণ সংখ্যা আসতেছে কত, +4। তাহলে সবচাইতে দুর্বল অ্যাসিড কে হবে, কার্বনিক অ্যাসিড। সবচেয়ে দুর্বল অ্যাসিড কে হবে, কার্বনিক অ্যাসিড। তুমি ভালো করেই জানো যে যত বেশি তীব্র অ্যাসিড তার পিএইচ ভ্যালু তত কম, যে যত দুর্বল অ্যাসিড তার পিএইচ ভ্যালু তত 7-এর খুব কাছাকাছি। তাইলে অবভিয়াসলি 6, 7, 5 এগুলো বড় সংখ্যা, 1, 2, 3 এগুলো ছোট সংখ্যা। তাহলে যে পিএইচ এর মান কার সবচেয়ে বেশি, যে সবচেয়ে দুর্বল অ্যাসিড তার পিএইচ এর মান সবচেয়ে বেশি। সো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ঘ। কারেক্ট অ্যান্সার হবে ঘ। তার মানে কোনটা শক্তিশালী অ্যাসিড ওইগুলো অপশন থেকে বাদ দিয়ে দিলে তুমি দুর্বল অ্যাসিডের কিন্তু পিএইচ ভ্যালু হবে হাই। পিএইচ ভ্যালু সম্পর্কে আমার আরো ক্লিয়ার কনসেপ্টের প্রয়োজন। পিএইচ অ্যাকচুয়ালি কি, বা পিএইচ পিএইচ এর যে ভ্যালু গুলা, এই ভ্যালু অ্যাসাইন নিয়ে যদি আমি কথা বলি, তোমার এখানে একটা এক্সাম্পল নমুনা যদি নিয়ে কথা বলি, যেমন তোমাকে যে একদম মিনারেল ওয়াটারের পিএইচ ভ্যালু 7, এটা তুমি অনেক আগেই জানো। দুধের পিএইচ কিন্তু সাধারণত 6 হয়। তোমাকে যদি কফির পিএইচ ভ্যালু বলা হয়, এটা কিন্তু 5 হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এখানে একটা রাউন্ড ফিগার ভ্যালু দিয়েছি, এগুলা মুখস্থ করতে হবে না। তোমাকে একদম দশমিক সহ যে মানটা মেডিকেলের জন্য আসে, আমি ওটা তোমাকে আলাদা দিচ্ছি স্লাইডের সাথে। ওইগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঠাটায় মুখস্থ করবা, ওটা প্রতি বছর একটা করে থাকে, আর বোর্ড পরীক্ষাতেও একটা করে থাকে। চোখের পানি, চোখের পানির পিএইচ এর কত, প্রস্রাবের পিএইচ কত, এগুলো পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা ভর্তি পরীক্ষায়। আচ্ছা, দুধের পিএইচ হয় 6, একটা রাউন্ড ফিগার জানো জাস্ট। কফির পিএইচ হয় 5, মেডিকেলে আসে ব্ল্যাক কফির পিএইচ কত। টমেটোর পিএইচ হয় 4, এটা ভিনেগার পিএইচ 3, একটা লেমন কমলার পিএইচ হয় 2। আমাদের স্টমাক পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ ভ্যালু হয় 1। এবং আমাদের যে মানে যে সোলার প্যানেলের যে ব্যাটারির ভেতরে সালফিউরিক অ্যাসিড মেশানো পানি থাকে, ওর পিএইচ ভ্যালু হয় 0। কিছু ক্ষারীয় পদার্থের সাথে পরিচিত হও। আমি তোমাকে পড়িয়েছিলাম রক্ত একটা ক্ষারীয় বাফার, এর পিএইচ ভ্যালু হয় কত, 7 পয়েন্ট, প্রায় 4, 7.4, 7 পয়েন্ট সামথিং, নিয়ার টু 8 ধরলাম। রক্তের পিএইচ ভ্যালু প্রায় 8-এর কাছাকাছি। বেকিং সোডার পিএইচ ভ্যালু 9। তো স্টমাক ট্যাবলেটস, তারপরে অ্যামোনিয়া সলিউশনের পিএইচ, সাবান ক্ষারীয় হয় পিএইচ 12 হয়। ড্রেন ক্লিনারের পিএইচ ভ্যালু 14। এখান থেকে আন্দাজ করতে পারলা কোনগুলো ক্ষারীয় পদার্থ এবং কোনগুলা অম্লীয় পদার্থ। এখান থেকে একটা ক্লিয়ার তুমি ধারণা পেয়েছো। নিচে কোন পিএইচ এর মানের হাইড্রোজেনের ঘনমাত্রা সবচেয়ে বেশি হবে। তোমাকে পিএইচ এর অনেকগুলো মান দেওয়া আছে, তোমাকে বলতে হবে হাইড্রোজেনের ঘনমাত্রা কোথায় সবচেয়ে বেশি। আচ্ছা, আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। ধরো পিএইচ ইজ ইকুয়াল টু, তুমি কি জানো, নেগেটিভ লগারিদম ভ্যালু অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমি আবারও লিখলাম, যাদের হাতে ক্যালকুলেটর আছে একটু হাতে রাখতে পারো। নেগেটিভ ভ্যালু অফ, নেগেটিভ লগারিদম লগারিদম ভ্যালু অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আচ্ছা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একবার 2 নাও আর একবার 3 নাও। একটু দেখো, যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কম তখন পিএইচ এর মানটা কিন্তু
হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন কম তখন পিএইচ এর মানটা কিন্তু বেশি, চেক দিতে পারো ক্যালকুলেটরে। এবং যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2 থেকে বাড়ায় কত করছো, 3, তখন কিন্তু পিএইচ এর মানটা কিন্তু কম, চেক দিতে পারো ক্যালকুলেটরে। বিষয়টা খুবই সহজ, খুবই সহজ। ক্যালকুলেটরে চেক দিয়ে তোমার আস্থা তৈরি করতে পারো। 2, ক্যালকুলেটর ধরো নাই, আমি ক্যালকুলেটর ছাড়া বলবো। ক্যালকুলেটর ছাড়া তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, এখানটাতে দেখতে পাচ্ছ একটা বিকারের মধ্যে তোমার কোনো কেমিক্যাল কম্পাউন্ড ঢালা হচ্ছে। আমি যত বেশি অ্যাসিড ঢালতেছি, অ্যাসিডের সাথে কি থাকে, হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বাড়বে তার অ্যাসিডিটিও তত বাড়বে। অ্যাসিডিটি যত বাড়ে পিএইচ এর মান 7-এর তত নিচে নেমে আসে। কত নিচে নেমে আসে? 7-এর তত নিচে নেমে আসে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে পিএইচ এর মান 7-এর নিচে নেমে আসে। তাহলে 7-এর থেকে যত ছোট সংখ্যা হবে হাইড্রোজেন আয়নের পরিমাণ বা ঘনমাত্রা ততই বেশি হবে। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে? ছোট সংখ্যা হচ্ছে 2.3। তাহলে অবভিয়াসলি 2.3 এর জন্যই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে ম্যাক্সিমাম। আর যারা ক্যালকুলেটরে ট্রাই করছো তাদের অবশ্যই আরো বিষয়টা ক্লিয়ার ধরতে পারছো। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। বিশুদ্ধ বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান কত? তোমরা যারা 60 পেজ পর্যন্ত পড়া ছিল, আমি অলরেডি অফলাইন ক্লাসেও বলছি, আমরা মিনারেল ওয়াটারে যে হাইড্রোজেন আয়ন পাই, পানি তো আমাকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দেয়। পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও কত হয়? 10⁻⁻7 গুণন হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাও কত হয়? 10⁻⁻7। এই দুজনের গুণফল কত হয়? 10⁻⁻14। তো আমাকে তো এটা এতটা জিজ্ঞাসা করেনি, আমাকে বলেছে বিশুদ্ধ পানিতে শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। হ্যাঁ, অবভিয়াসলি 10⁻⁻7, 10⁻⁻7 এটা কারেক্ট অ্যান্সার হবে। আমরা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের জন্য কিছু সূত্র পড়েছিলাম। তো ধরো তোমার কাছে 100টা অণু অ্যাসিডের অণু আছে। 100টা অণু অ্যাসিডের মধ্যে 100টা অণু অ্যাসিডের মধ্যে ওটা বিষয় না, এটা সিরিয়াসনেস ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের উপর। সবাই ভালো জায়গায় যাবে এর কোনো মানে নাই। আচ্ছা, অসওয়াল্ডের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। জাস্ট 1 মাস পরে তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হবে, ফুল বই এক্সাম। সবাই সিলেবাস শেষ করে হলে ঢুকতে পারবে না, সবার সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাবে। হ্যাঁ, যার বোর্ড পরীক্ষা তার বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এখানে কিছু করার নাই, এটা সিনসিয়ারিটি ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের আমাদের পরের টপিকস হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা হচ্ছে, ধরো 100টা অণু আছে, 100টা অণুর মধ্যে যে কয়টা অণু ভেঙে যায়, মনে করো 30টা অণু ভাঙছে, তাহলে এই যে 100টাতে 30টা ভাঙলো এটাকে বলা হয় আলফা। তাহলে আলফাটাকে সবসময় পার্সেন্টে প্রকাশ করতে হয়। কয়টা অণু ভাঙছে? 30টা। অণু ছিল কয়টা? 100টা। ইন্টু 100%, ইন্টু 100%, কারণ অ্যান্সার আসবে কত? 30%। তাহলে আলফা গুলো সবসময় পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হয়। আলফা গুলো সবসময় পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হয়। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের মূল কথা হচ্ছে, একটা দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা, মানে 100টা অণুতে কয়টা অণু ভাঙে তার পরিমাণ সমানুপাতিক 1/√c। আর 1/, বললে সেটা ব্যস্তানুপাতিক হয়ে যায়। তাহলে অ্যাসিডের বিয়োজন মাত্রা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটা দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে যে পরীক্ষায় কোশ্চেন আসে, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় কোশ্চেন আসে না। আমি প্রত্যেকবারই এই কোশ্চেনটা দেখি, এই সূত্রটা মনে রাখবা। তাহলে আলফা ব্যস্তানুপাতিক 1/√c।
এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র জাস্ট দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার ছাড়া অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবা না। ভাই দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের নাম বলেন। ক্ষার বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড বলতে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। দ্যাট মিনস COOH কথাটা থাকবে ওর সাথে। এরপরে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের এটা আমি ক্লাসে এগুলো ডিরাইভ করে দিছিলাম, প্রতিপাদন সহ আমি পড়াইছিলাম। জাস্ট ফর্মুলাটা একটু দেখো। ওর ফাইনাল লাস্ট লাইন যেটা আসবে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের যে ফাইনাল মানটা আসবে সেটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন হার ধ্রুবক কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। কে হচ্ছে দুর্বল অ্যাসিডের বিয়োজন হার ধ্রুবক, কে ইজ ইকুয়াল টু কত হবে? আলফা স্কোয়ার সি। আলফা কেটা কি? অ্যাসিডের বিয়োজন হার ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন হার ধ্রুবক বা বিয়োজন বেগ ধ্রুবক। আলফা কি? বিয়োজন মাত্রা। সি কি? অ্যাসিডের ঘনমাত্রা। কে কি? অ্যাসিডের বিয়োজন হার ধ্রুবক। আলফা কি? আলফা কি? আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, সি কি? অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে কে ইজ ইকাল টু আলফা স্কোয়ার সি, কে ইজ ইকাল টু আলফা স্কোয়ার সি। পরেরটা, এখান থেকে আমরা একটা রাফ দেখবো যে ধরো প্রত্যেকটা অ্যাসিড, মনে করো যে অ্যাসিডের নাম HA, শুরুতে কত মোল ছিল? 1 মোল। বিক্রিয়া পাত্রে 1 মোল নেওয়ার সাথে সাথে উৎপাদ পাওয়া পসিবল না। হাইড্রোজেন আয়নের পরিমাণ 0, অ্যানায়নের পরিমাণও 0। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ভেঙে গেলে কি দেয়? হাইড্রোজেন আয়ন H প্লাস, আর এটা দেয় ক্লোরাইড আয়ন। এই হাইড্রোজেন আয়ন তো হাইড্রোজেন আয়নই, আর নেগেটিভ আয়নকে বলা হয় অ্যানায়ন A মাইনাস। তাহলে অ্যাসিডের সাধারণ সংকেত হবে HA, ভেঙে গেলে পাবা H প্লাস আর A মাইনাস। তাহলে শুরুতে 1 মোল নিয়েছি, উৎপাদ পাওয়া সম্ভব না, 0 0। 1 মোলের থেকে আলফা পরিমাণ চলে গেল, এর সহগ 1, এও তৈরি হবে 1 আলফা পরিমাণ, এর সহগ 1, এ তৈরি হবে 1 আলফা পরিমাণ। এই যে ইকুয়েশন আসলো 1 মাইনাস আলফা আলফা আলফা, পুরো সমীকরণকে পদার্থের ঘনত্ব দিয়ে গুণ করে দাও। পদার্থের ঘনত্ব কত? সি। সি দিয়ে গুণ করলে কত হবে? 1 মাইনাস আলফা ইন্টু সি, এটা হবে সি আলফা, এটা হবে সি আলফা। এরপরে আসো, তোমাকে যদি বলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পেলা, একটু তাকায় দেখো। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে সি আলফা, সি আলফা। আচ্ছা, আলফা দিয়ে কেন গুণ করলাম? আমার কাছে মনে করো 100 মোল পদার্থ ছিল, 100 মোল পদার্থ ছিল, 20% ভেঙে গেছে, তাহলে কতটুকু উৎপাদ পেলাম? 20% দিয়ে গুণ করবা না তুমি? 20% ভাঙছে, তাহলে উৎপাদে যাবে 100 এর 20%, তার মানে 20 মোল। ওর এই জন্য পার্সেন্টেজ, আর এটা কি? পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ। এই জন্য একটা পদার্থের সাথে বেসিক্যালি ঘনমাত্রা দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজ ভ্যালু তো একটা সংখ্যা দেয়। তাহলে তোমাকে যদি বলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু হবে সি আলফা। এবার একটু নোটিস করো তো বাচ্চা, উভয় পাশে যদি বর্গ করে দাও তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার স্কোয়ার ইজ ইকাল টু কত হবে? এটা সি স্কোয়ার, আর এখানটায় কত হবে? আলফা স্কোয়ার। এটা কত হবে? সি স্কোয়ার আলফা স্কোয়ার। তুমি না একটু আগে পড়ে আসলা কে ইজ ইকাল টু আলফা স্কোয়ার সি, কে ইজ ইকাল টু আলফা স্কোয়ার সি। তাহলে তোমাকে যদি বলি একটু আলফা স্কোয়ারের মান লেখো তো, আলফা স্কোয়ার ইজ ইকাল টু কি লিখবা? কে বাই সি। এই যে আলফা স্কোয়ারের পরিবর্তে লেখা হয়েছে কে বাই সি, আর আগে তো একটা সি স্কোয়ার ছিলই, তাহলে সি আর সি স্কোয়ার কাটা গিয়ে এখানটাতে থাকবে জাস্ট কেসি। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার বর্গের ভ্যালু কত আসতেছে? কেসি। তাহলে স্কোয়ারটাকে শিফট করে দাও, ওই পাশে গেলে কি হবে? রুট ওভার কেসি। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে রুট ওভার কেসি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? রুট ওভার কেসি। তোমাকে এত কিছুর মধ্যে কি কি মনে রাখতে হবে? 3টা লাইন মনে রাখতে হবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের ফার্স্ট কনসেপ্ট, তোমাকে একটা অ্যাসিডের বিয়োজন মাত্রা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। 2 নাম্বার কথা, এখান থেকে প্রতিপাদিত লাইন হচ্ছে কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। 3 নাম্বার লাইন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2টা হয়, এক হচ্ছে সি আলফা এবং 2 হচ্ছে রুট ওভার কেসি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হয়? রুট ওভার কেসি। এটা মনে রাখতে পারলে তুমি যথেষ্ট বেনিফিট নিতে পারবা, যথেষ্ট বেনিফিট। এটা বুয়েট বলো, মেডিকেল বলো, প্রত্যেকটা জায়গাতে স্পেশাল বেনিফিট পাবা। এটা যেমন বোর্ড পরীক্ষার কম্পিটিটিভ এক্সাম, ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, প্রায় প্রত্যেকটা জায়গাতে এই কোশ্চেনটা আসছে। এবং এটা হাজারি স্যারের এক্সারসাইজের এমসিকিউ এ তুমি অ্যাভেইলেবল পেয়ে যাবা। যেমন আমরা কোশ্চেনটা একটু সলভ করি, একদমই সহজ। একটা অ্যাসিডের নাম দিয়েছে,
এটা COOH আর একটা CH3, মোট মিলে কয় কার্বন? 2 কার্বন। এক কার্বনে মিথানোইক, 2 কার্বনে ইথানোইক, 3 কার্বনে প্রোপানোইক, 4 কার্বনে বিউটানোইক, তা 2 কার্বন আছে, তাহলে অ্যাসিডের নাম কি? ইথানোইক অ্যাসিড। এই অ্যাসিডের Ka বিয়োজন ধ্রুবকের মান, কে এর মান তোমাকে দেয়া আছে। এই অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 মোলার। ঘনমাত্রাকে কি দিয়ে লেখে বাচ্চা? সি দিয়ে লেখে। আর এটা কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা কত? কে। তোমাকে বলতে হবে ইথানোইক অ্যাসিডের পিএইচ এর মান কত। একদম ইজি কনসেপ্ট। তুমি কি জানো না হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে কত? √Kc। কেন তোমাকে পিএইচ বের করতে বলছে? তুমি কি জানো না পিএইচ মানে নেগেটিভ লগারিদম ভ্যালু অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা? ওকে, কেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দুর্বল অ্যাসিডের জন্য কি পড়ানো হয়েছে? √Kc না? তাহলে নেগেটিভ লগটা থাক, এটা থাক, হাইড্রোজেন আয়নের পরিবর্তে লেখো √Kc। এখন তোমাদের যাদের হাতে ক্যালকুলেটরটা আছে একটু কষ্ট করে ক্যালকুলেট করো। পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ √Kc। কে এর মান কত বাচ্চা? কে এর মান 0.1 বেড়ে যাচ্ছে কেন? এবং সির মান কত? সির মান হচ্ছে এই যে সির মান হচ্ছে 0.1, আর কে এর মান কত? 1.8 ইন্টু 10⁻⁻5। এই রুটের ভেতরে এই মানটা সাবমিট করে একটু ক্যালকুলেটরে প্রেস করো তো পিএইচ এর মান কত দেখায়। যে করতে পারছে একটু বলো তো। ক্যালকুলেটর খাতা কলম অবশ্যই পাশে রাখা উচিত ছিল। কেউই পারলা না? নেগেটিভ লগারিদম ভ্যালু অফ √Kc। কে এর মান তুমি জানো, এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, আর সি তো 0.1, এই দুটো গুণ করে রুট করে। আপনি এটা করে দেন কিন্তু। আচ্ছা আচ্ছা, ভ্যালুটা সাবমিট করলে ক্যালকুলেটর তোমাদের সাথেই থাকা উচিত ছিল। যাই হোক, এটার তোমার অ্যান্সার আসবে আলটিমেটলি 2.87। বারবার 2.87 আসবে। আচ্ছা, এরপরে তোমার এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2016 সালের কোশ্চেন, আর সিলেটের বোর্ড পরীক্ষার কোশ্চেন। দুটো অম্লীয় দ্রবণের পিএইচ, একটা কত? 3, আর একটা কত? 6। প্রথম দ্রবণটি দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? প্রথম দ্রবণটি দ্বিতীয়টির সাপেক্ষে কত গুণ বেশি অম্লীয়? এটা হচ্ছে কোশ্চেন। এখন কোশ্চেনটাকে আমরা আগে ফাউন্ডেশন অনুযায়ী সলভ করি, পরেরটা পরে। পিএইচ এর মান একটা 3, একটা 6। পিএইচ মানে যা বুঝো আগে তাই লেখো। পিএইচ মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আচ্ছা, পিএইচ এর মান কত? আচ্ছা দেখো তো, আমি যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, পিএইচ এর মানটা কত? পিএইচ এর মান একটা কত? 3 নিয়ে কাজ করো। পিএইচ এর মান বসাইছি আমি এখানটাতে কত? 3। উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, এটা নেগেটিভ ছিল, মাইনাস দিয়ে গুণ করলে এটা পজিটিভ হবে। আর এখানে 3 সামনে মাইনাস চলে আসবে, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করছি। লবকে ওই পাশে পার করলে কি হয়? 10 হয়। 10⁻³ ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে তুমি কিন্তু একটা জিনিস বুঝে গেছো, পিএইচ এর মান 3 কথার অর্থ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻³ এবার যদি বলি পিএইচ এর মান 6, তাহলে 100% শিওর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁶। আমি যদি তোমাকে বলি 500 সাপেক্ষে 1000 কত গুণ বড়, তাহলে ভাগ করতে হবে। 1000 আর 500 ভাগ করলে রেজাল্ট আসে 2। 500 সাপেক্ষে 1000 দ্বিগুণ বড়। এখন তুমি আমাকে বলছো একটা সাপেক্ষে আর একটা কত গুণ বেশি অম্লীয়। কত গুণ বেশি অম্লীয় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে বোঝা যাবে। তুমি একটা কাজ করো, 10⁻³ কে 10⁻6 দিয়ে ভাগ করো। 10⁻³ কে 10⁻6 দিয়ে ভাগ করো, -6 ওপরে উঠে গেলে 10⁻+6 হবে। ফাইনাল অ্যান্সার আসবে 10⁻+3। 10⁻+3 মানে কত হবে? 1000। 1000 হবে কারেক্ট অ্যান্সার। এখন এত অ্যানালাইসিস করার টাইম মেডিকেল ভর্তি পরীক্ষায় থাকে না। একটা পিএইচ কত? 3, আর একটার পিএইচ কত? 6।
তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। তুমি জাস্ট জাস্ট যে কাজটা করবা 10 টু দি পাওয়ার পিএইচ দুইটার বিয়োগফল 6 থেকে 3 বিয়োগ করলে 3, 10 টু দি পাওয়ার 3 1000 হবে কারেক্ট আনসার। কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা এখানে বলা আছে যে 0.1 মোলার। কোশ্চেনে বলা আছে যে কোশ্চেনে বলা আছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পি অফ ওএইচ এর মান কত। দিছে অ্যাসিড, জানতে চাচ্ছে পি অফ ওএইচ। আচ্ছা, অ্যাসিড সাধারণত পিএইচ হয়, আগে পিএইচটাই ক্যালকুলেশন করো। তাহলে পিএইচ মানে জানো নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 0.1। একটা জিনিস তুমি ভালো করে বুঝো, হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গেলে তোমাকে দেয় হাইড্রোজেন আয়ন। তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গেলে তোমার পাত দিবে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং আলটিমেটলি ক্লোরাইড আয়ন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 2 হয়, এর সহগ কত? 1, এও তৈরি হবে 2 মোল, এর সহগ 1, এও তৈরি হবে 2 মোল। যদি এমন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে 5 থাকে, তাহলে এ ভাঙলে একটা হাইড্রোজেন আয়ন পাই এবং একটাই ক্লোরাইড আয়ন পাই। তাহলে এর সহগ যেহেতু 5, তাহলে এও হবে 5, এও হবে 5। কারণ এর একটা অণু ভাঙলে এর একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পাওয়া যায়, এর 5টা ভাঙলে ওর 5টা হাইড্রোজেন 5টা ক্লোরিন পাওয়া যাবে, 5 দিয়ে গুণিতক হবে। তাহলে এর ঘনমাত্রা কত? 0.1। এ আমাকে হাইড্রোজেন আয়ন যেটা দিবে তার ঘনমাত্রাও কত হবে? 0.1। তাহলে পিএইচ কিভাবে ক্যালকুলেশন করব? পিএইচ মানে হবে ঋণাত্মক লগারিদম অফ 0.1 মানে কত? 0.1 মানে 1/10 অথবা 10 টু দি পাওয়ার -1। এই -1টা যদি সামনে আসে তাহলে কত হয়ে যাবে? +1। আর লগ 10/10 এর মান কত হয়? 1। তাহলে পিএইচ এর মান কত আসলো? 1। তুমি 60 পেজ পর্যন্ত যা পড়ছো ওখানটাতে একটা প্রিন্সিপাল তুমি পড়ছিলা, পিএইচ এবং পি অফ ওএইচ এর যোগফল। পিএইচ এবং পি অফ ওএইচ এর যোগফল কত হয়? 14। তাহলে পি অফ ওএইচ মানে কত হবে? পিএইচ কে ওই পাশে পার করে দাও, 14 মাইনাস পিএইচ এর মান কত? পিএইচ এর মান 1, 14 থেকে 1 বাদ দিলে কত হয়? 13। তাহলে পি অফ ওএইচ এর মান হবে 13। পি অফ ওএইচ এর মান হবে 13। এই ধরনের একটা সিমিলার আর একটা প্রবলেম আমরা সলভ করি, দেখি ওটার উত্তর সফটলি হ্যান্ডেল করতে পারো কিনা। এরপরের যে বিষয়টা, এরপরের বিষয়টা, এটা এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমার সেকেন্ড ইয়ারে গিয়েও এই ম্যাথ গুলা প্রচুর পরিমাণ তোমাকে সলভ করতে হবে, প্রচুর পরিমাণগত রসায়ন নামে একটা চ্যাপ্টারই বানানো আছে, প্রায় 100-র উপর ম্যাথামেটিক্স আছে ওখানে। তো তোমাকে বলা হলো 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত। তোমাকে কিন্তু আগের মতো আর ঘনমাত্রা বলে নাই যে 2 মোলার, 1 মোলার, 1.5 মোলার, কিছু বলে নাই। তাহলে ঘনমাত্রাটা ডিরেক্ট বলার নিয়ম কি? তোমরা স্কুলে একটা সূত্র পড়ছিলা, W = SMV/1000। ওখান থেকে এস বের করতা। ওইটারই একটা ভেরিফাইড আর একটু সংক্ষিপ্ত রূপের একটা ফর্মুলা আমি জানে লিখছি। দুইটাই আমি তোমাকে অ্যাপ্লিকেশন দেখাবো, কোনো অসুবিধা নেই। আপাতত সংক্ষেপে দ্রুত করার পদ্ধতিটা শিখো। 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত। তুমি এই পার্সেন্টেজ ভ্যালুকে ডিরেক্ট ঘনমাত্রায় যদি প্রকাশ করতে চাও, তাহলে ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 10 গুণন পার্সেন্টেজ ভ্যালু ডিভাইডেড বাই আণবিক ভর। 10 গুণন পার্সেন্টেজ ভ্যালু ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে ঘনমাত্রা পেয়ে যাবা। আরো একবার, এটা পার্সেন্টেজ ভ্যালু থেকে ঘনমাত্রায় যাওয়ার নিয়ম কি? 10 গুণন পার্সেন্টেজ ভ্যালু ডিভাইডেড বাই আণবিক ভর। আসলে অ্যাপ্লাই করি। 10 আছে থাক, পার্সেন্টেজ ভ্যালু কত পার্সেন্ট দেয়া আছে? 12.5। এখানে শুধু 12.5 লিখবা, পার্সেন্টেজ দিও না আবার।
এম কি? আণবিক ভর। কোন যৌগ? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়ামের ভর কত? 23। অক্সিজেনের ভর কত? 16। হাইড্রোজেনের ভর কত? 1। সবগুলো যোগ করলে কত হয়? 40। তাহলে ওপরে পাবা 10 দিয়ে গুণ করলে 125 ডিভাইডেড বাই 40। একটু কাটাকাটি করে দেখো, নিয়ার টু 3 আসবে। নিয়ার টু 3, 3-এর খুব কাছাকাছি সংখ্যা আসবে। তাহলে বিষয়টা খুবই সহজ। এবার এই পার্সেন্টেজটাকে কাটো। এই পার্সেন্টেজ জায়গায় বসবে কত? প্রায় 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? এখন তো কোশ্চেন তোমার জন্য ইজি হয়ে গেছে। কিন্তু যৌগটা কি? ক্ষার। এর পিএইচ কেমনে বের করবা? তোমার তো আগে বের করতে হবে পি অফ ওএইচ, কারণ এর কাছে আছে হাইড্রক্সিল। পি অফ ওএইচ মানে ঋণাত্মক লগারিদম অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? 3। যৌগের ঘনমাত্রা যেহেতু, এটা যেহেতু সিঙ্গেল হাইড্রক্সিল আয়ন তৈরি করতে পারে, তাই যৌগের ঘনমাত্রা যা হবে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাও তাই হবে। তাহলে এখানে কত লেখা হয়েছে? 3। ক্যালকুলেটরে চাপ দিলে রেজাল্ট আসবে কত? 0.5। এখন দেখো, তোমাকে বলছে পিএইচ এর মান কত। কেন তুমি জানো না পিএইচ আর পি অফ ওএইচ এর যোগফল 14? তাহলে পিএইচ এর মান হবে 14 বিয়োগ পি অফ ওএইচ এর মান। 14 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 13.5 এর আশেপাশে। সো এখানটাতে খ হবে কারেক্ট অ্যান্সার। আমাদেরকে প্রত্যেকেরই সে মেডিকেলে তো অ্যাকচুয়ালি অ্যাডমিশন ফেস করাই লাগবে। তুমি বুয়েটের প্রিপারেশন নাও, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, ওইটা ম্যাটার করে না। তোমাকে তো এক সময় তোমাকে এক্সাম তো অ্যাটেন্ড করতেই হবে উইদাউট ক্যালকুলেটরে, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গায়। কিছু প্রসেস জেনে রাখো। ক্যালকুলেটর হাতে না থাকলে ম্যাথমেটিক্স কিভাবে করতে হয়? তোমার ধরো লগ যদি তুমি ক্যালকুলেটরে 1 চাপতা, তাহলে তোমাকে দেখাতো 0, লগ 1 এর মান 0। লগ 2 এর মান হতো 0.3। লগ 3 এর মান হতো 0.5। লগ 4 এর মান হতো 0.6। লগ 5 এর মান 0.7। লগ 6 এর মান 0.8। লগ 7 এর মান 0.8, নিয়ার টু। একটা বিষয়ে সুন্দর একটা কম্বিনেশন আছে। লগ যখন 2, খেয়াল করে দেখো এর সাথে 2, তুমি তুমি খেয়াল করো যে এই এই যে ডেটা ভ্যালু গুলা দেখো প্রায় 2 করে বাড়ছে। লগ 2 এর মান তোমার ডেটা, এরপরে আরো ভ্যালু আছে বেসিক্যালি। লগ যখন 3, 2 বাড়ায় দাও 5.5। লগ যখন 4, 2 বাড়ায় দাও 0.6। লগ যখন 5, 2 বাড়ায় দাও 0.7। লগ যখন 6, 2 বাড়ায় দাও 0.8। তুমি যদি লগ 2 এর মানও লেখো, লগ টু এর মানও লেখো, তাহলে 2 বাড়ায় দিলে 0 পয়েন্ট মানে 4 এর আশেপাশে হবে। 3.9 যদি ভ্যালু আসে, ওটা একটু 4 লিখলেও দোষের কিছু নাই। তো তার মানে অ্যাকচুয়ালি 2 ডিজিট করে বাড়ে। এটা একটা লগের প্রিন্সিপাল। এটা আসলে কোথায় কাজে দিবে আমি তোমাকে একটু একটু পরে দেখাচ্ছি। মেডিকেলের একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করলেই বুঝতে পারবা। আমরা বিভিন্ন রকম খেলা দেখি। তোমাকে যদি বলা হয় সেমিফাইনাল ম্যাচ, ফিফা ওয়ার্ল্ড সেমি, কাপ। হ্যাঁ, সেমিফাইনাল মানে কি? হাফ, অর্ধেক হয়েছে খেলা। হাফ মানে কত? 0.5। তোমাকে যদি বলা হয় তার মানে সেমি মোলার যদি যৌগ বলি, সেমি মোলার মানে কিন্তু বুঝে নিতে হবে 0.5 মোলার এর ঘনমাত্রা। সেন্টি মানে কি? 100, কিন্তু লিখতে হয় কিভাবে? 1/100। 1/100 মানে কত হবে? 1/100 মানে হবে 0.01। তোমাকে যদি বলি সেন্টিমোলার যৌগ, তাহলে তার ঘনমাত্রা কত? 0.01। তোমাকে যদি বলে মোলার যৌগ, 1 মোলার, এটা তো 1 মোলার, এটা সবাই জানে। তোমাকে যদি বলি ডেসিমোলার যৌগ, ডেসিমোলার, ডেসি মানে 1/10, 1/10 মানে 0.1 মোলার। এটা যৌগ। আশা করি এই টাইপের একটা প্রবলেম সলভ করি। সেমি মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পি অফ ওএইচ কত? সেমিফাইনাল ম্যাচ মানে অর্ধেক খেলা হয়েছে, 0.5 মোলার। দ্যাট মিনস 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পি অফ ওএইচ। ভাবুন। খুব সহজ একটা কথা, যে ঘনমাত্রা কত? 0.5। তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রাও 0.5, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও 0.5। এরপরে তাহলে পি অফ ওএইচ এর মান কত? নেগেটিভ লগারিদম ভ্যালু অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 0.5।
তুমি একটু নোটিস করো, এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। তুমি যে কাজটা করবা ডিরেক্ট পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু লিখবা 1 - log 5। এটা পয়েন্টের পরে কয়টা ভ্যালু আছে? এক ডিজিট আছে না? এক ডিজিট। তাহলে 1 - log 5। যদি 0.05 দিতা, দুই ডিজিট আছে, আমি লিখতাম 2 - log 5। যদি দিতা 0.005 তিন ডিজিট, তাহলে 3 - log 5 দিতাম। তাহলে এখানে দেখো নেগেটিভ লগ ভ্যালু অফ 0.5। তাহলে পরের লাইন হবে 1 - তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে, তোমার প্যারা নাই। বাট ভর্তি পরীক্ষায় তোমাকে এটা এটা তোমাকে খুব প্যারা দিবে। তাহলে কত লিখবা? 1 - log 5। log 5 এর মান কত? 0.2, দুই ডিজিট বেশি, কত? 0.7। একের থেকে 0.7 বাদ দিলে কত হয়? 0.3। পি অফ ওএইচ এর মান কত? 0.3। সো 0.3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা পদার্থ বি, এ পদার্থ নিয়েছো 2 মোল, বি পদার্থ নিয়েছো 3 মোল। তাহলে মোট কত মোল? 5 মোল। তাহলে মোট পদার্থ 5 মোল কিভাবে আসলো? 2 আর 3 যোগ করে। এই কেসটাকে কিভাবে লেখা যায়? তুমি এই জিনিসটা জানো যে মোল পার লিটার আর লিটার গুণ করলে লিটার লিটার কাটা যায়, মোলটা অবশিষ্ট থাকে। দ্যাট মিনস এটা কি ঘনমাত্রার একক, এটা হলো আয়তনের একক। তাহলে ঘনমাত্রা এবং আয়তনের গুণফল কি হয়? মোল সংখ্যা হয়। ঘনমাত্রা এবং আয়তনের গুণফল হয় মোল সংখ্যা। তাহলে দেখো 2 মোল আর 3 মোল দুইটা পদার্থ যোগ করে তুমি যে 5 মোল পাইলা, এটা ছিল 2 মোল, এটা প্রথম পদার্থ। এর ঘনমাত্রা দিলাম আমি কত? S1V1 প্লাস এটা কি 3 মোল, এর 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 মোল সংখ্যা 3 মোল, এটাকে কি লিখবো কত? S2V2। কারণ এটা কি দ্বিতীয় পদার্থের ঘনমাত্রা, দ্বিতীয় পদার্থের আয়তন। এটা মোট মোল সংখ্যা, এটা কি লিখবো? SV। এটাকে লিখবো আমি SV। তুমি ভালো করেই জানো এস আর ভির গুণফল কিন্তু মোল সংখ্যা। এটা যদি না বুঝে থাকো আমি আবারও বলছি। তাহলে 2 মোল আর 3 মোল যোগ করলে 5 মোল হয়, এটা হচ্ছে মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু N1 প্লাস N2। N1 মানে হচ্ছে প্রথম বস্তুর মোল সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর মোল সংখ্যা। মোল সংখ্যা মানে ঘনত্ব গুণন আয়তন। তাহলে S1V1 এটা কত? S2V2 আর N এর পরিবর্তে লিখবো কত? SV। S কি? দুইটা বস্তুর মিলিত পদার্থের ঘনত্ব। V কি? মিলিত বস্তুর আয়তন। আমি যদি তোমাকে বলি মিলিত বস্তুর ঘনত্ব কত, মিলিত বস্তুর ঘনত্ব কত, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে কিন্তু S1 প্লাস S2V2 ডিভাইডেড বাই V। তাহলে মিলিত বস্তুর ঘনত্ব বের করার ফর্মুলা হবে S1V1 প্লাস S2V2 ডিভাইডেড বাই V। এখানেও যদি আয়তন মিলিলিটারে থাকে, ওপরেও যদি আয়তন মিলিলিটার, নিচেও যদি আয়তন মিলিলিটারে থাকে, তাহলে মিলি কাটা যায়, চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন দেখো তোমার এটা কিন্তু মিশ্রণ, দুইটা পদার্থের মিশ্রণের ঘনমাত্রা বের করার ফর্মুলা S। S1V1 প্লাস S2V2 ডিভাইডেড বাই V। V কি? দুইটা পদার্থকে একসাথে মেশাইলে যত মিলিলিটার আয়তন হয় বা যত লিটার আয়তন হয় সেই ভ্যালু। আসো আমরা এই রিলেটেড এটা ইয়েতে সলভ করি। আমি একটা কোশ্চেন আগে দেখাই যে এক্সামের কোশ্চেন গুলো কেমন হয়। যেমন এখানে লেখা আছে যে এখানে লেখা আছে যে 3 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 1 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এই মিশ্রণের ঘনমাত্রা কত? এই মিশ্রণের ঘনমাত্রা কত? তুমি একটু খেয়াল করো তো, এটা কি আয়তন না? 3 মিলিলিটার, এটা মানে হচ্ছে V1। ঘনমাত্রা কত? S1। দ্বিতীয় বস্তুর আয়তন কত? এটা গেল V2। দ্বিতীয় বস্তুর ঘনমাত্রা কত? এটা S2। এখন এই মিশ্রণের ঘনমাত্রা কত? মিশ্রণের ঘনমাত্রা মানে কি S না? মিশ্রণের ঘনমাত্রা, তাহলে ফর্মুলা কি হবে? S1V1 প্লাস S2V2 ডিভাইডেড বাই ভিটা কি? দুইটা বস্তুর মিলিত আয়তন। একটা বস্তু ছিল 2 মিলি, আর ওটা কিন্তু কত ছিল? 1 মিলি। রেজাল্ট কত হলো? দুইটার যোগফল কত হলো? 4 মিলি, এটা হবে 4। আর এটা V1S1 আর এটা কত? V2S2। তাহলে মিলিত বস্তুর ঘনমাত্রা বের করা সম্ভব।
তুমি ক্যালকুলেটর ট্রাই করলে করতে পারো, আমি এটার অ্যান্সার পেজটা তোমাকে আমি দেখাই দিচ্ছি। সো ম্যাথমেটিক্স এই ধরনের কোশ্চেন আসলে সলভ করবা যেভাবে, এটার কারেক্ট অ্যান্সার হবে 0.15 মোলার। এটা ভিডিও থামাই দিয়ে পরবর্তীতে ট্রাই করতে পারো। আমি এটা রিটেন ফরম্যাটটা দেখাই। দুইটা বস্তুর মিলিত মোল সংখ্যা হবে n1 প্লাস n2। n ইজ ইকাল টু লেখা যায় SV, n1 ইজ ইকাল টু s1 v1, n2 ইজ ইকাল টু লিখবো s2 v2। আমার মিলিত বস্তুর ঘনমাত্রা লাগবে s ইজ ইকাল টু হবে s1 v1 প্লাস s2 v2 ডিভাইডেড বাই v। s1 তাকাও, s1 0.1 মানে ঘনমাত্রা, v1 3 মিলি, প্লাস s2 হচ্ছে 0.3, এই যে 0.3, v1 মানে v2 মানে হচ্ছে 1 মিলি, ডিভাইডেড বাই মিলিত বস্তুর আয়তন 3 মিলি আর 1 মিলি যোগ করলে হয় 4 মিলি, এই যে নিচে 4 দিয়ে ভাগ, ঘনমাত্রা পেয়ে যাবা 0.15। মিলিলিটারে লিটার বানানোর দরকার নাই, কারণ ওপরেও একক মিলি নিচেও মিলি, মিলি মিলি কাটা যায়, অ্যান্সারটা মল পার লিটারেই আসবে বা মলারেই আসবে। আচ্ছা, সিমিলার ঢাকা বোর্ড এই ধরনের একটা কোশ্চেন করেছিল, ঢাকা বোর্ড এই সিমিলার টাইপের একটা কোশ্চেন করছিল। খেয়াল করে দেখো, এখানে বলছে যে 20 মিলিলিটার 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর 1.5 মিলিলিটার 20 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে একসাথে মিশাইলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? অবভিয়াসলি তুমি বুঝে গেছো, ঘনমাত্রা ডিরেক্ট অ্যান্সার হবে এটা কত, 20 মিলি গুণন 1.5 যোগ এর এর কত মিলি, 1.5 মিলি গুণন এর কত ঘনমাত্রা, ডিভাইডেড বাই দুইটা বস্তুর আয়তন কত, এটা 1.5 আর এটা 20, তাহলে 20 আর 1.5 কত হবে, 21.5 মিলিলিটার। সো জাস্ট এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলেই তুমি এটার কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবা। অবশ্যই এটা 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 প্র্যাকটিস করবা, রাফ করো, রাফ করলে পরবর্তীতে তুমি এটার যে উত্তরটা পাবা সেটা হবে 1.5 মোলার, 1.5 মোলার। এরপরের এরপরের টপিকসটা হচ্ছে যে একটা দ্রবণে, আমরা আমরা জানি যে একটা লিকুইড সলিউশনে, পানি মেশানো কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল হয় 10⁻⁻14। তাহলে আমি যদি তোমাকে বলি হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে, তাহলে 10⁻14 ভাগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুণ ছিল, ওই পাশে পার করলে কি হবে, ভাগ হবে। বলছে যে একটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমাকে দেয়া আছে 10⁻⁹। তাহলে বলো তো হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? তাহলে এখান থেকে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে জাস্ট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিব, রেজাল্ট কত আসবে, রেজাল্ট কত আসবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁹, এটা উপরে উঠে গেলে হবে 10⁻+9, 10⁻+9, তাহলে -14 আর +9 রেজাল্ট আসবে হচ্ছে তোমার -5। এটার গ হবে কারেক্ট অ্যান্সার, 1 × 10⁻⁵। এরপরে আমি খুবই শর্ট টাইম নেব, আরেকটু ধৈর্য ধারণ করুন। কিছু মতবাদ, একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষার সেই সংক্রান্ত মতবাদ। মতবাদের নাম হচ্ছে অ্যারহেনিয়াস মতবাদ। আপনি যে কোনো একটা অ্যাসিড নেবেন, লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি ঢেলে দিবেন, পানিতে হাইড্রোজেন আয়ন দেয়, ক্লোরাইড আয়ন দেয়। সোডিয়াম হাইড্রোক্সাইড নেন, ও সোডিয়াম আয়ন দেয়, হাইড্রক্সিল আয়ন দেয়। বিজ্ঞানী অ্যারহেনিয়াস বলছেন যেসব পদার্থ পানি ঢেলে দিলে পানির মধ্যে হাইড্রোজেন আয়ন দেয় তারা অ্যাসিড, আর যারা হাইড্রক্সিল আয়ন দেয় তারা ক্ষার। সীমাবদ্ধতা হচ্ছে সব পদার্থকেই পানির মধ্যে মেশাইতে হয়, এটাই হচ্ছে এর সমস্যা। গ্যাসিক ধরে পানিতে মিশ্রিত করা একটা কঠিন ব্যাপার। সো এখানে কিছু লিমিটেশনস রয়ে গেছে, এটা হচ্ছে অ্যারহেনিয়াসের মতবাদ। এখান থেকে বেশ কিছু কোশ্চেন আছে। জলীয় মাধ্যমে যারা হাইড্রক্সিল আয়ন দান করে তারা ক্ষার, এটা কার মতবাদ, অ্যারহেনিয়াস মতবাদ। পরবর্তীতে বক্তব্য দিয়েছেন বিজ্ঞানী ব্রনস্টেড ও লাউরি। বিজ্ঞানী ব্রনস্টেড আর লাউরি মতবাদটা হচ্ছে এরকম যে যে কোনো মাধ্যমে, সেটা পানি মাধ্যম হতে হবে এর কোনো মানে নেই, যে কোনো মাধ্যমে একটা পদার্থ যদি হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাহলে তুমি তাকে অ্যাসিড বলতে পারবা। আর যে কোনো মাধ্যমে, কঠিন তরল বায়বীয় এনিথিং এলস, কেউ যদি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাহলে তুমি তাকে ক্ষার বলতে পারবা। এখানে হাইড্রক্সিলের কোনো কনসেপ্ট নাই। কোনো পদার্থ যদি হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাহলে সেটা অ্যাসিড, আর কেউ যদি গ্রহণ করে তাহলে ক্ষার।
আচ্ছা, লাস্ট মতবাদ অ্যাসিড ক্ষার আইডেন্টিফাই করার সর্বশেষ মতবাদ হচ্ছে লুইস মতবাদ। সর্বশেষ মতবাদ হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদের মূল বক্তব্য হচ্ছে একটা পদার্থ যে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে সে অ্যাসিড। গ্রহণ করাকে ইংরেজিতে কি বলে? অ্যাকসেপ্ট করা। তো অ্যাকসেপ্ট বানান এ দিয়ে শুরু। অ্যাকসেপ্ট দিয়ে এখানে মনে রেখো এ দিয়ে অ্যাসিডও শুরু। গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে সে অ্যাসিড, যে ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ক্ষার। এভাবে তো পরীক্ষায় আসে না, একটি বিক্রিয়ার বেসমেন্টে আসে। যেমন পানির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। পানিকে অ্যামোনিয়াকে লিকুইফাইড করো, পানি তো অলরেডি লিকুইড। পানি ভেঙে গেলে কি আয়ন দেয়? হাইড্রোজেন আয়ন দেয় এবং হাইড্রোক্সিল আয়ন দেয়। অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দাও তাহলে নাইট্রোজেনের এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনের মাথার উপর এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি মনে মনে করো 1s2 2s2 2p3, 1s2 2s2 2p3, 2s2 2s2 2p3, 2p3 1 2 3 পি অরবিটালে তিনটা ইলেকট্রন। ও অ্যাডেড হয়েছে কার সাথে? তিনটা হাইড্রোজেনের সাথে। এই যে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, একটু অবশিষ্ট আছে। এই যে সেই 2s2। তাহলে নাইট্রোজেনের যে এখানে দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে, পানি যে হাইড্রোজেন আয়ন দেয় আর হাইড্রক্সিল আয়ন দেয়, হাইড্রক্সিলের কথা বাদ দাও, হাইড্রোজেন আয়ন পানি যে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে সে কি? অ্যাসিড। আর এই হাইড্রোজেন আয়নটা অ্যামোনিয়া গ্রহণ করে। অ্যামোনিয়া গ্রহণ করে তিনটা ছিল, ও হয়ে যাবে চারটা। তাহলে একটা হাইড্রোজেন আয়ন যেটা ত্যাগ করছে, যে ত্যাগ করে সে অ্যাসিড, আর যে পদার্থ গ্রহণ করছে সে হচ্ছে ক্ষার। তাহলে অ্যামোনিয়া যদি একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, ও কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যামোনিয়াম আয়ন হয়ে যাবে। আর পানি কি হয়ে যাবে? একটা হাইড্রোজেন ত্যাগ করার পরে পানি কিন্তু হাইড্রক্সিল আয়ন হয়ে যাবে। একটু মিউট করুন প্লিজ, যেখান থেকে নয়েজ আসতেছে। তাহলে পানি এবং অ্যামোনিয়ার বিক্রিয়ায় পানি একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, তার মানে পানি একটা অ্যাসিড। অ্যামোনিয়া হাইড্রোজেন আয়নটা গ্রহণ করে, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। সো এখানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, আপনি এই দুইটা রেজাল্ট পাবেন। তাহলে এখান থেকে বলা সম্ভব হাইড্রোজেন আয়ন গ্রহণ করেছে অ্যামোনিয়া, তাই অ্যামোনিয়া ক্ষার। হাইড্রোজেন আয়ন ত্যাগ করেছে পানি, পানি একটা অ্যাসিড। এভাবে অ্যাসিড ক্ষার যাচাই করা যায় হাইড্রোজেন আয়নের রেসপেক্টে। এরপরের কথা যে একটা কোশ্চেন যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত? ফেরিক ক্লোরাইড এটা অম্লীয় নাকি ক্ষারীয়? এখানে আমি তোমাকে বলবো ইলেকট্রন বিন্যাস ছাড়া কখনোই এখানে সিদ্ধান্ত মেক করতে যাবে না। লোহা, এখানে ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? আর্গন 18 18 4s 3d, 4s 3d, তাহলে 4s2 4s2 3d 6, এই হলো তোমার 26। কিন্তু সে কয়টা ক্লোরিন এখানে ইলেকট্রন শেয়ার করছে? তিনটা। তাহলে এখন দেখো ডি অরবিটালের দিকে নোটিস করো, ডি অরবিটালটা ইলেকট্রন আছে 6টা। 6টাকে আগে বসাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 6টা। ক্লোরিন কয়টা শেয়ার করতেছে? তিনটা। তিনটা ক্লোরিন ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করবে, আরো তিনটা ক্লোরিনের জন্য বক্স বরাদ্দ করো। একটা দুইটা তিনটা। খেয়াল করে দেখো এই জায়গাটাতে একটা ঘর আছে, এখানে আরো একটা ইলেকট্রন সে নিতে পারে, আরো একটা ইলেকট্রনের জন্য জায়গা আছে। যে ইলেকট্রনের নিতে পারে সে কিন্তু হয় অ্যাসিড, যে ইলেকট্রন নিতে পারে সে কিন্তু হয় যে ইলেকট্রন নিতে পারে সে কিন্তু হয় অ্যাসিড। আর যে ইলেকট্রন দিতে পারে সে কিন্তু হয় ক্ষার। আমি তোমাকে লুইস মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ যেটা পড়লা, একটা পদার্থের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তুমি দেখো তার কোনো না কোনো ভাবে খালি অরবিটাল আছে, এই যে এক জায়গায় খালি অরবিটাল ছিল, তার মানে সে
এখনো ইলেকট্রন নিতে পারবে। যে ইলেকট্রন নিতে পারে সে অ্যাসিড, আর যে ইলেকট্রন দিতে পারে, এটাতে যদি ফুলফিল থাকতো, একটা ঘরও খালি নাই, তাহলে আমি বলতাম কিন্তু এটা ক্ষার। তাহলে এই আসলে এই লেভেলে এসে, ইন্টারমিডিয়েট লেভেলে এসে অ্যাসিড আর ক্ষার যাচাই করার পদ্ধতিগুলো একটু জটিল। ইলেকট্রন বিন্যাস ছাড়া ডিরেক্টলি বলা সম্ভব না কে অ্যাসিড কে ক্ষার। সো যেহেতু এটা অ্যাসিড, তাহলে পিএইচ এর ভ্যালু আমরা জানি যেগুলো 7-এর নিচে সেগুলাই অ্যাসিড হয়। সো less than 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। less than 7, তো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ, অবভিয়াসলি পিএইচ ভ্যালু কত হবে? 7-এর নিচে। পিএইচ ভ্যালু কত হবে? 7-এর নিচে। খুবই লিমিটেড আরেকটু কথাবার্তা রয়েছে, আমি একটু দেখি। আমি আর সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট পড়াবো, একটু একটু মনোযোগ দিলে হয়ে যাবে। বাফার দ্রবণ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ এমন একটা দ্রবণ বা দুইটা পদার্থের মিক্সচার, যেটাতে সামান্য একটু অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জই তুমি বুঝতে পারবে না। তাহলে বাফার দ্রবণ এমন একটা দ্রবণ যেখানে সামান্য একটু অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ দুই প্রকার, একটার নাম অম্লীয় বাফার আর একটা নাম হচ্ছে ক্ষারীয় বাফার। বাফার দ্রবণ দুই প্রকার, একটা অম্লীয় বাফার আর একটা নাম হচ্ছে ক্ষারীয় বাফার। এখান থেকে সাধারণত সৃজনশীল রিটেন কোশ্চেন গুলো আসে, অথবা বুয়েটের কিছু কমপ্লেক্স কোশ্চেন আসে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এটা বুয়েটে একটা কোশ্চেনের মার্ক 8ও আসে। মেডিকেল এবং অন্যান্য ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় জিজ্ঞাসা করে নিচের কোনটা অম্লীয় বাফার হবে অথবা কোনটা ক্ষারীয় বাফার হবে। শুধু চেনার উপায়টা বুঝো। অম্লীয় বাফার দ্রবণ বানাইতে গেলে একটা দুর্বল অ্যাসিড লাগবে এবং সেই অ্যাসিডের লবণ লাগবে। অম্লীয় বাফার বানাইতে গেলে তো অম্ল মানে তো অ্যাসিড, একটা অম্ল লাগবে, দুর্বল অম্ল, এবং সেই অম্লেরই লবণ লাগবে। যদি ক্ষারীয় বাফার বানাতে চাও, তাহলে একটা দুর্বল ক্ষার লাগবে এবং সেই ক্ষারেরই লবণ লাগবে। বুঝলাম না, উদাহরণ দেন। ওকে, উদাহরণটা আমি খুব সফটলি এটা বিষয়টা দেখাই। যেমন ধরো অম্লীয় বাফার, একটা দুর্বল অম্ল তুমি স্কুল পর্যায়ে থেকে কি পড়ে আসছো? CH3COOH, এর নাম ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবে, আর লবণ মানে হাইড্রোজেন থাকবে না, ওখানে সোডিয়াম পটাশিয়াম এগুলো থাকবে। তার মানে CH3COO রাখো, হাইড্রোজেনটা সরাই একটা সোডিয়াম বা পটাশিয়াম বসায় দাও, তাহলে এটার নাম হলো সোডিয়াম ইথানোয়েট, এটা লবণ। আর এটা হলো ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড এবং এই অ্যাসিডের লবণের মিক্সচারকে আমরা বলবো অম্লীয় বাফার। তুমি যদি নিতা মিথানোয়িক অ্যাসিড, তাহলে নিতে হবে সোডিয়াম মিথানোয়েট। তুমি যদি নিতা প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে নিতে হবে সোডিয়াম প্রোপানোয়েট। এবার যদি বলা হয় ক্ষারীয় বাফার, তাহলে একটা দুর্বল ক্ষারকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি একটু ভালো করেই দেখেছো, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া কিন্তু ক্ষার, একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পরে সে অ্যামোনিয়াম হয়। তাহলে ক্ষারীয় বাফার গুলা একটা দুর্বল ক্ষার এবং সেই ক্ষারের লবণ লাগবে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি একটা ক্ষার হয়, এই ক্ষারেরই লবণ লাগবে। তাহলে ক্ষারের লবণ কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই ক্ষারেরই লবণকে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে একটি দুর্বল ক্ষার এবং সেই ক্ষারের লবণের মিক্সচারকে বলা হয় ক্ষারীয় বাফার। সো এভাবে তোমাকে একটা যৌগ তুমি কমন না পেলে, তোমার তো আইডেন্টিফাই করতে পারবা যে অ্যাকচুয়ালি কোনটা কোনটা তোমার দুর্বল অ্যাসিড, সেই ক্ষারেরই লবণের মিক্সচার হবে। এই বিষয়গুলো তুমি ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পারবা। এখন লাস্ট 5 মিনিট আমি টাইম নিচ্ছি। লাস্ট 5 মিনিট তোমার আরেকটা জাস্ট ফাইলের ছোট্ট একটা অংশ জাস্ট দেখানো বাদ রয়েছে। জাস্ট আমি 5 মিনিট টাইম নেবো সর্বোচ্চ তোমাদের থেকে।
লাস্ট মাত্র 5 মিনিটের টপিকস বাদ আছে, একটু দেখে নাও, আমারও চ্যাপ্টার গুছিয়ে গেছে। বন্ধন ভাঙন এবং বন্ধন গঠন সংক্রান্ত শক্তি। তোমাকে একটা পরীক্ষায় এরকম কিছু পদার্থের বন্ধনের শক্তির মান দেয়া থাকবে, যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন। অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধনটা, ধরো তোমাকে লেখা আছে যে এই বন্ধন শক্তির মান কত, 460 কিলোজুল। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন 430 কিলোজুল। অক্সিজেন অক্সিজেন বন্ধন 490 কিলোজুল। এরকম তোমাকে ডেটা টেবিল দেওয়া থাকবে। এরপরে তোমাকে বলবো যে এনথালপি নির্ণয় করো একটা বিক্রিয়ার জন্য। কি নির্ণয় করো? এনথালপি। এনথালপি মানে তুমি জানো, একটা বন্ধন ভাঙতে, আমি পড়াইছি, বন্ধন ভাঙতে যতটুকু শক্তি লাগে মাইনাস বন্ধন গঠিত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাদের বিয়োগফলের মান। একটা সিম্পল একটা বিক্রিয়া নিলাম। এখানে বিক্রিয়াটা এমন যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে, এটা কম্পিউটার কম্পোজ ফাইল ইনবক্সে পেয়ে যাবে। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপাদন হয়। তোমাকে এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান বলতে হবে এবং ম্যাথ করার মাধ্যমে। তাহলে এটা এটা দেখো তো, H2 তার মানে কি? এটা এই যে হাইড্রোজেন দুইটা পরমাণু একসাথে জোড়া লাগছে, কিন্তু 2 মোল, তার মানে এটা কয় সেট? 2 সেট। এইচ 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 ভেঙে ভেঙে লিখতে হবে। এই যে লিখছে এইচ 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 এইচ। অক্সিজেন তার মানে এই যে অক্সিজেন অক্সিজেন দুইটা পরমাণু অ্যাডেড হয়ে আছে, অণু, এই যে এখানে তাই লেখা আছে। পানির অণু কয় মোল? 2 মোল। পানির প্যাটার্ন বুঝো না? অক্সিজেন এ পাশে হাইড্রোজেন, এ পাশে হাইড্রোজেন, তাহলে এই বন্ধনগুলো ভাঙতে হবে আর এরা জোড়া লেগে এই পানির অণু তৈরি হবে। তাহলে এখানে বন্ধন আছে কি দেখো তো, অক্সিজেন হাইড্রোজেন একটা বন্ধন গঠিত হয়েছে, অক্সিজেন হাইড্রোজেন আরো একটা বন্ধন গঠিত হয়েছে, বন্ধন গঠিত হয়েছে দুইটা, কিন্তু এটাতে একটা অণু পানির অণু তৈরি হয় নাই, 2 অণু। তাহলে তো এটা আবার 2 দিয়ে গুণ হবে, তার মানে OH OH এখানে দুইটা, আর একটা অণুর জন্য OH OH দুইটা, মোট মিলে 4টা OH বন্ধন গঠিত হয়েছে। এই হিসাব না বুঝতে পারলে ম্যাথ করা খুব কষ্ট হয়ে যাবে। তোমাকে মানগুলো দেয়া ছিল, আসলে আমরা একটু মানগুলাকে ইউটিলাইজ করি। আসো, তোমাকে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন একটু ডেটা টেবিলে নিয়ে যাই। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান কত দেওয়া ছিল? 430। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন কয়টা ভাঙতে হবে? দুইটা। তাহলে বন্ধন ভাঙতে শক্তি লাগবে 430 গুণন 2। একটা কি বন্ধন ভাঙতিছে না, অক্সিজেনের বন্ধনটা যে ভাঙবে। আচ্ছা, অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙতে শক্তি কত লাগে? চেক দাও ডেটা টেবিল। অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙতে শক্তি লাগে 490 কিলোজুল। তাহলে বন্ধন ভাঙতে আরো একটা অক্সিজেনের বন্ধন ভাঙবে, এটার জন্য লাগবে 490 কিলোজুল। তাহলে মোট মিলে কত শক্তি খরচ করতে হবে এই বন্ধন সব কয়টা ভাঙতে? 1350 কিলোজুল। এই গেল আমার বন্ধন ভাঙার শক্তি। এবার যে বন্ধনগুলো গঠিত হবে, তুমি খুব ভালো করে বুঝে গেছো এখানে ওএইচ বন্ধন গঠিত হচ্ছে 4টা। ওএইচ বন্ধন গঠিত হলে শক্তি কতটুকু লাগে বা কতটুকু নির্গত হয় সেটা আগে জেনে আসো। ওএইচ বন্ধনের জন্য 460 কিলোজুল তাপ শক্তির দরকার, কিন্তু বন্ধন গঠিত হবে 4টা। 4টা তাহলে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, এখানে বন্ধন করতে হবে 4টা, তাহলে 4 গুণন 460, 1840 কিলোজুল তাপ শক্তি নির্গত হবে। তাহলে ডেল্টা এইচ মানে কি? বন্ধন ভাঙতে শক্তি মাইনাস বন্ধন গঠিত হলে নির্গত শক্তি, এদের বিয়োগফল আসলো কত? -490 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। তার মানে এই বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এরকম তোমাকে বিক্রিয়া দিয়ে ডেল্টা এইচ এর মান আইডেন্টিফাই করার পরে বলবে যে লাসাতেলিয়ার নীতির প্রয়োগ করে দেখাও যে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে কি হবে না, এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোন দিকে যাবে, সাম্যের অবস্থান অ্যানালাইসিস মূলক কোশ্চেন গুলো আসে। এমসিকিউ এর জন্য তোমাকে পড়তে হবে, রিটেনের জন্য পড়তে হবে। লাস্ট টপিকস, দ্য ফরমেশন এনার্জি। দ্য ফরমেশন এনার্জি, এটাই আমাদের আজকের সর্বশেষ টপিকস। লাস্ট 2 or 3 মিনিট। তুমি দেখবা যে একটা গাছ, একটা গাছের কাঠ 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 তুমি যদি পুড়ায় দাও, গাছের কাঠ যদি পুড়ায় দাও, পুড়ানো মানে কি? তার সাথে অক্সিজেনের বিক্রিয়া। এর যে কাঠের যে বডি, সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম যে টিস্যু, এটা যখন পুড়ে যায় তখন উৎপন্ন হয় কি? কার্বন ডাই অক্সাইড। দেখো তো, বিক্রিয়া করার সময়ও অক্সিজেন ছিল O2, যখন উৎপাদ তৈরি হলো তখনও আছে O2। তার মানেটা খুবই সহজ, ও বিক্রিয়কেও ছিল O2, উৎপাদেও হচ্ছে O2। আচ্ছা ধরো অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে দুইটা পরমাণু আলাদা হইতে, মনে করো যে আমার 400 কিলোজুল তাপশক্তি দরকার প্রতি মোলের জন্য।
কেন? উৎপাদে যখন অক্সিজেন অক্সিজেন গঠিত হয়েছে তখনও তো 400 কিলো জুল তাপ শক্তি নির্গত হবে। ভাঙতে শক্তি আর নির্গত শক্তি যদি সেম হয়, বিয়োগফলের মান কত হয়? 0। বিয়োগফলের মান কত হয়? 0। আমাদের এই প্রকৃতিতে কিছু মৌলিক গ্যাস আছে। মৌলিক গ্যাস কোনগুলা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সরি, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তোমার আহ এই যে ক্লোরিন, এই যে গ্যাসগুলা, এগুলা ফ্রি রেডিক্যাল। এদের ফরমেশন এনার্জি 0 হয়। এদের ফরমেশন এনার্জি কি হয়? 0 হয়। এখন আমরা যে ম্যাথ গুলো করবো, একটাই ম্যাথ দেখাবো, এটাকে বলা হয় ফরমেশন এনার্জি রিলেটেড ম্যাথমেটিক্স। ফরমেশন এনার্জির ম্যাথ গুলা উল্টা করে করতে হয়। যেমন দেখো, এখানে আগে তোমার বেসিক লাইনটা পড়তে হবে। যেগুলো মৌলিক গ্যাস, এদের সংগঠন তাপ। মৌলিক গ্যাস কোনগুলো? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন। এই দ্বিপরমাণুক এই গ্যাসগুলোর ফরমেশন এনার্জি 0। কেন 0? এরা বিক্রিয়া করলে যে ফর্মে থাকে, উৎপাদের সাথে সাধারণত এমন ফরম্যাটে থাকে যে ভাঙতে যে শক্তি লাগে, ওরা গঠিত হলেও প্রায় একই শক্তিই লাগে, এবং দুজনের বিয়োগফল 0 হয়ে যায়। এটা তো আমি অলরেডি তোমাকে বুঝাই ফেলছি অক্সিজেন আসলে আচরণটা করেটা কি। এই জন্য তুমি মেবি বিভিন্ন জায়গার কন্টেন্টে পাবা যে অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। অক্সিজেনের কিছুই হয় না, মাঝখান দিয়ে কাঠ অন্যান্য পদার্থগুলো আলটিমেটলি পুড়ে ছাই হয়ে যায়। অক্সিজেনের অ্যাকচুয়ালি কিছুই হয় না। তো ওই ওই কনসেপ্ট থেকেই আমরা ইয়েতে যাচ্ছি, ফরমেশন এনার্জি। ফরমেশন এনার্জি তোমাকে, ধরো কিছু সংগঠন তাপ তোমাকে দেয়া হলো, মিথেনের দহন তাপ নির্ণয় করো। বলছে কিছু সংগঠন তাপ তোমাকে দেয়া হলো, মিথেনের দহন তাপ নির্ণয় করো, মিথেন CH4। তো তোমাকে প্রশ্নে এই যে বাম পাশে নিচে যে ডেটা দেখতে দেখতে পাচ্ছ, এই ডেটাগুলো তোমাকে দেয়া থাকবে। তুমি সাপ্লিমেন্ট বা যে কোনো অ্যাডিশনাল কনসেপ্ট বুক সলভ করতে গেলে আগে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এটা তোমার কোন কাজে লাগবে। প্রত্যেকটা কনসেপ্টের একটা টপিকস যদি ক্লিয়ার না থাকে, সলভ করা ইম্পসিবল, বই সলভ করা ইম্পসিবল, অসম্ভব। তোমাকে এই যে বড় করে এফ লেখার অর্থ হচ্ছে এটা ফরমেশন এনার্জি। পানি যখন গঠিত হয় তখন নির্গত তাপশক্তির পরিমাণ 280 কিলো জুল। ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড কত? 390 কিলো জুল। ফরমেশন অফ মিথেন কত? 800 কিলো জুল। এভাবে তোমাকে এনার্জি দেয়া থাকবে। তোমাকে এটা বিক্রিয়া দেয়া থাকবে। মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তোমাকে বলতে হবে ডেল্টা এইচ কত। আগে তুমি কি করতা? আগে তুমি কি করতা? আগে তুমি বলতা বন্ধন ভাঙনের শক্তি মাইনাস উৎপাদ যেগুলো গঠিত হবে তার গঠনের শক্তি। এই জায়গাটা কিন্তু উল্টা। কারা গঠিত হবে? এই যে এফ লিখলা, এফ কথার অর্থ কি? ফরমেশন। ফরমেশন মানে কারা গঠিত হবে, তাদের এনার্জিটা আগে লিখতে হয়। কারা গঠিত হবে? কার্বন ডাইঅক্সাইড গঠিত হবে, পানি গঠিত হবে। তাহলে আগে লেখো ফরমেশন এনার্জি অফ কার্বন ডাইঅক্সাইড, ফরমেশন এনার্জি অফ ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড 1 মোল, তাই 1 দিয়ে গুণ। পানি 2 মোল, তাই 2 দিয়ে গুণ। মাইনাস মাইনাস বিক্রিয়ক কারা কারা? ফরমেশন এনার্জি যারা ফর্ম করবে তাদের আগে লিখছো, মাইনাস। এবার বিক্রিয়কের গুলা লেখো। ফরমেশন অফ মিথেন, ফরমেশন অফ অক্সিজেন। এবার একটু বুঝো, কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন এনার্জি দেয়া ছিল, পানির ফরমেশন এনার্জি দেয়া ছিল, 2 দিয়ে গুণ করে লিখতে হবে। মিথেনের ফরমেশন এনার্জি দেয়া ছিল, কিন্তু তোমাকে মনে রাখতে হবে অক্সিজেনের ফরমেশন এনার্জি দেয়া থাকবে না, এটার মান যে 0, 0 গুণন 2 0 হবে, এটা বাদ। তাহলে এবার প্লাস মাইনাসের চিহ্নগুলো ভুল করো না, এটা মাইনাস ছিল, প্রশ্নে দেয়া ছিল এই মানগুলো। জাস্ট ক্যালকুলেট করবা। ডেল্টা এইচ এর মান আসছে -150 কিলো জুল। -150 কিলো জুল, এটাও একটা তাপোৎপাদী বিক্রিয়া।